নমস্কার, আরবি নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এট 9। বাম কংগ্রেস সমঝোতা চূড়ান্ত, আইএসএফ এর জন্য পথ খোলা রাখলেন বামেরা। এবার ভোটের লড়াই হবে ত্রিমুখী, স্পষ্ট করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের সদর দফতরে বৈঠক ছিল বাম কংগ্রেসের। সেখানেই দুপক্ষের চূড়ান্ত আসন সমঝোতা হয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট হতে চলেছে বলে জানান সিপিএম নেতা বিমান বসু। 2021 নির্বাচনে বাম, জাতীয় কংগ্রেস এবং যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের বোঝাপড়ার ভিত্তিতেই নির্বাচনী লড়াইতে অংশগ্রহণ করা। বাম কংগ্রেস জোটে আস্থা রাখতে রাজি এমন অনেক ছোট ছোট দলই আসতে চাইছে, এমনটাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাদের জন্যও রাস্তা খোলা আছে বলে জানান তিনি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আরজেডি, এনসিপি আরো নানা ছোট ছোট রাজনৈতিক দল তারা আস্থা প্রকাশ করছে যে পশ্চিমবঙ্গে নির্বাচনে কংগ্রেস বা বাম কংগ্রেস জোটের সঙ্গে সামিল হওয়া দরকার। তাই স্বাভাবিকভাবেই তাদের জন্য আমাদের কিছুটা জায়গা ছেড়ে রাখতে হবে। বাংলার লড়াই দ্বিমুখী নয়, ত্রিমুখী হতে চলেছে। রাজ্যে ক্রমশ বাম কংগ্রেসের শক্তি বাড়ছে, সেই কারণেই আক্রমণ নেমে আসছে। মইদুল ইসলামের মৃত্যু তারই প্রমাণ, এমনটাই বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। যে নির্বাচন বাংলায় দ্বিমুখী হওয়ার কথা ছিল, বাংলায় দ্বিমুখী নির্বাচন হবে বলে যে বাতাবরণ তৈরি করা হয়েছিল, সেই বাতাবরণ আজ আর নেই। আজ বাংলায় নির্বাচনী বাতাবরণে একটাই আলোচনা, ত্রিমুখী লড়াই, ত্রিমুখী লড়াই, ত্রিমুখী লড়াই এবং ক্রমশ বাম কংগ্রেসের শক্তি বৃদ্ধি। ক্রমশ বাম কংগ্রেস শক্তি বৃদ্ধি করে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। তাই আর আক্রমণ নেমে আসছে বাম কংগ্রেসের। সেই আক্রমণের শিকার মইদুল ইসলাম নামে একটা যুবক। তবে জোটে নিজেদের অন্তর্ভুক্তি নিয়ে এখনো কিছু বলেনি আব্বাস সিদ্দিকীর আইএসএফ। দলের তরফে জানানো হয়েছে এ বিষয়ে বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অন্যদিকে জানা গিয়েছে 28 তারিখ বামেদের ব্রিগেড সমাবেশে থাকছেন কংগ্রেস নেতারাও। সূত্রের খবর, সেদিন বামেদের সভাতেই দেখা যাবে একই মঞ্চে রাহুল গান্ধীকেও। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। ভোটের আগে সরস্বতী পুজোতেও উদ্বোধনের হিড়িক রাজনীতিকদের। নিজেরই ক্লাবে উদ্বোধন করলেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। করোনা আবহে বাগদেবীর আরাধনা, তার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ভোটের মুখে সরস্বতী পুজোর উদ্বোধনে গিয়ে জনসংযোগে ব্যস্ত রাজনৈতিক নেতা মন্ত্রীরা। চেতলায় একটি ক্লাবে এদিন দেখা যায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। উলুবেড়িয়ার বুড়িখালিতে পুজো মণ্ডপে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, পুজো নিয়ে রাজনীতি করছে কোনো কোনো দল, তেমনটা না হওয়াই উচিত। রবীন্দ্রনাথকে রাস্তায় নামিয়ে দেওয়া হলো, বিদ্যাসাগরকে নামিয়ে দেওয়া হলো। এই যে রাজনীতি, এখানে কেউ বাইরে নয়, সবাইকে ভোটের জন্য রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। আমার মনে হয় পুজো পাঠ ইত্যাদি আমাদের যুগ যুগ ধরে ভারতবর্ষে চলে এসছে, তাতে রাজনীতি যুক্ত না হয় ভালো। সরকার দেখা উচিত নিজের নিজের বিশ্বাস অনুযায়ী সবাই যেন পুজো পাঠ ধর্মকর্ম করতে পারে, এটা সরকারের কাজ হওয়া উচিত। প্রতি বছর বাড়িতেই পুজো করেন লকেট চট্টোপাধ্যায়। এবার একা হাতেই পুজো সারলেন তিনি। তবে পুজোর জায়গাতে বসেও আক্রমণ শানাতে ভুললেন না তৃণমূলের বিরুদ্ধে। তার অভিযোগ, পুজো নিয়ে রাজনীতি চলছে। বাংলার প্রত্যেকটা স্কুলে সরস্বতী পূজা, স্কুলের সরস্বতী পূজার কথা সবসময়তেই মনে পড়ে, কিন্তু এরকম বাংলা আমাদের ছিল না। এবং তুষ্টিকরণের রাজনীতি করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে বাংলার রীতি নীতি সংস্কৃতি সবকিছুই যেন চলে যাচ্ছে। তো হঠাৎ করে দেখছি আবার সরস্বতী পুজো শুরু হচ্ছে। সরস্বতী পুজো তৃণমূল সরকার সরস্বতী পুজো সবাইকে নির্দেশ দিয়েছেন। সরস্বতী পুজো কাউকে নির্দেশ দিতে হয় না। ভারতীয় জনতা পার্টি সবসময়তেই মা দুর্গা, মা কালী, মা সরস্বতী সবসময় তাদের পুজো করে এসেছে। এটাই বোঝা যাচ্ছে যে 30% রাজনীতি এতদিন তার মাথার মধ্যে ছিল এবং হঠাৎ করে ভোট এসে গেছে বলে আরো 10% তার লাগবে এবং 10%-এর জন্য তাকে সরস্বতী পুজো করতে হচ্ছে। চেতলার একটি ক্লাবে পুজো উদ্বোধনে দেখা যায় ফিরহাদ হাকিমকে। সরস্বতী পুজোয় পড়ুয়াদের বই খাতা বিতরণ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।
অন্যবারের চেয়ে এবারে একটু আলাদা, ছোঁয়াচ এড়িয়ে করোনা বিধি মেনেই হলো এবারে সরস্বতী পুজো। মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার। করোনা বিধি মেনেই জেলাগুলিতে সরস্বতী পুজোয় মাতলেন ক্ষুদে থেকে বড় সকলে। করোনা অতিমারির জেরে কাটছাঁট প্রায় সমস্ত উৎসবই। নিউ নর্মালে করোনা আতঙ্ক কমলেও স্বাস্থ্যবিধি মানতে হবে বলছেন বিশেষজ্ঞরা। করোনার ভয়ে বেশিরভাগ স্কুলে সরস্বতী পুজো হয়নি। কোথাও পুজো হলেও পড়ুয়াদের তা দেখতে হয়েছে মোবাইলে। যে সমস্ত স্কুলে পুজো হয়েছে সেখানেও ছিল করোনার কড়াকড়ি। বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ে সরস্বতী পুজোয় থার্মাল স্ক্রিনিং করে ঢুকতে দেওয়া হয় ছাত্রীদের। হাত স্যানিটাইজ করা হয়, মাস্ক পরা ছিল বাধ্যতামূলক। অন্যদিকে বিনা পানির আরাধনাতেও থিম দেখা গেল বাঁকুড়ার ইন্দিরা গোড়া দেশবন্ধু ইউথ ট্রাস্টের পুজোয়। স্বাস্থ্য সচেতনতার প্রসার ছিল উদ্যোক্তাদের উদ্দেশ্য। মণ্ডপে মডেলের মাধ্যমে তুলে ধরা হয় দূরত্ববিধি বজায় রাখতে রাস্তার বৃত্ত আঁকছেন মুখ্যমন্ত্রী। মণ্ডপ পরিদর্শনে আসেন জেলা তৃণমূল সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। পুজো উদ্যোক্তাদের ভাবনাকে বাহবা দিয়েছেন শ্যামল সাঁতরা। বর্ণ পরিচয় দিয়ে সাজিয়ে তোলা হয় আসানসোলের একটি স্কুল। পুজোয় কচিকাঁচা থেকে বড় সকলেই মেতে ওঠেন। পড়াশোনার সুবিধের জন্য এদিন কোচবিহারের মাথাভাঙা হাই স্কুলে সাউন্ড সিস্টেম দিলেন পুর প্রশাসক লক্ষ্যপতি প্রামাণিক। সরস্বতী পুজোর অনুষ্ঠানে এসে তিনি বলেন, স্কুলের দাবি মেনে উন্নয়ন তহবিল দেওয়া হলো। অতিমারির ভয়াবহতায় সাধারণ মানুষের জীবনের ওঠানামা তুলে ধরা হয়েছে পূর্ব বর্ধমানের কালনার বিভিন্ন পুজো মণ্ডপে। মায়ের কাছে ক্ষুধার্ত শিশুর কান্না, পরিযায়ী শ্রমিকদের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আবার বর্ণ পরিচয় ফুটিয়ে তোলা হয়েছে দুবরাজপুরের সংহতি ক্লাবে। মা সরস্বতী তার দেবী, তাই বাংলা ও ইংরেজি অক্ষর দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ। পাশাপাশি করোনা সংক্রান্ত নানা সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়েছে। সরস্বতী পুজো উপলক্ষে এখানে 3 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। বাগদেবীর আরাধনায় সিনহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অরিন মিউজিক বাংলা এবং আরোহী নিউজ। করোনা বিধি মেনেই এবার সরস্বতী পুজো হয়ে গেল 3 স্টেপস এভিয়েশনের অফিসে। সিনহা গ্রুপের 3 স্টেপস এভিয়েশনের নতুন ব্রাঞ্চে আজকে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন সরস্বতী পুজো কিন্তু এখনও চলছে। আর ঠিক এই মুহূর্তে আমরা মিস্টার বিপ্লব কুমার কাছ থেকে শুনে নেব কিভাবে আজকের দিনটা কাটাচ্ছেন। আজকের দিনটা আমার জীবনের একটা অন্যতম দিন, মানে আর 5টা ভালো দিনের মধ্যে আর মানে কি বলবো যে এটা আমার লাইফে অন্তত সবচেয়ে সেরা দিন। মানে আমার জীবনে, আমার লাইফে, আমার ক্যারিয়ারে, প্রফেশনালি, পার্সোনালি ইটস আ বিগ ডে ফর মি। কারণ এর আগে এত বড় অফিস আমি এরকমভাবে করিনি। কারণ সত্যি কথা বলতে কি, আমি 10 বছর ধরে একটা এভিয়েশন একাডেমির সাথে যুক্ত। ছোট বড় অনেক রকম অফিস করেছি, অনেক জায়গায় করেছি, অনেক রকমভাবে করেছি, কিন্তু এইরকমভাবে মানে এই প্রথম। এবং শুধুমাত্র আমার জীবনে কেন, ইন্ডিয়াতে বা তথা পুরো পূর্ব ভারতে এরকম কোনো মডেল যে গ্রাউন্ড স্টাফ একাডেমির উপর বেস করে এরকম এয়ারক্রাফট মডেল, তার ভিতরে ট্রেনিং দেওয়া আমার মনে হয় না কোথাও আছে। থাকলে তোমরা তো সংবাদ মাধ্যমের সাথে যুক্ত আছো, থাকলে অবশ্যই জানিও, তাহলে আমি আবার জানার চেষ্টা করব। আমার যতটুকু নলেজ আছে এরকম কোথাও নেই। সেই জন্য এটা আমার কাছে এটা জীবনের সবচেয়ে বড় দিন। আর সবচেয়ে বড় ব্যাপার 3 স্টেপস এভিয়েশন। এই 3 স্টেপস এভিয়েশনটা আমি লকডাউনে শুরু করেছিলাম। লকডাউনে শুরু করতে একটার পর একটা ব্রাঞ্চ বাড়তে আমরা আজকে 8টা ব্রাঞ্চে এসে দাঁড়িয়েছি। এবং এটা সম্পূর্ণভাবে একটা একাডেমিক সংস্থা, পিওরলি এখানে ট্রেনিং করানো হয়। এবং এই মডেলটা করার আমার অনেক দিন থেকে স্বপ্ন ছিল। এতে প্রচুর ছেলে কম ফিস এবং কম কিছু এফোর্ট করে টাকা পয়সা দিয়ে তারা কম সময়ের মধ্যে অনেক কিছু সুযোগ সুবিধা পেতে পারবে এবং এরকম একটা ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার তারা উপভোগ করবে। এবং আমি আশা করি এই 3 স্টেপস আরও আগে এগিয়ে যাবে। এবং এখানেই শুরু হবে না, কারণ এটা হচ্ছে BIPL বেঙ্গল ইন্টেলিজেন্স পার্কে অফিসটা 5 তলা 5th ফ্লোরে। আমি সমস্ত স্টুডেন্টকে বলবো এবং সমস্ত তাদের গার্জেনকে বলবো, তোমরা এসে দেখে যাও। যদি দেখে পছন্দ না হয় তখন বলবে, তোমরা তোমাদের রিভিউ দাও যে কীরকম লাগছে। এবং আমি আশা করি আমার রেকর্ডটা ভবিষ্যতে আমি নিজেই ভাঙবো।
এর থেকেও ভালো কিছু অফিস তৈরি করব। তো আমি সমস্ত স্টুডেন্ট থেকে শুরু করে আমার সমস্ত ক্লায়েন্ট অ্যাসোসিয়েটস এবং সমস্ত এমপ্লয়ীদেরকে বলবো তোমরা আরও ভালোভাবে কাজ করে যাও, যাতে এরকম তোমার জন্য ভালো ভালো অফিস আমি নিয়ে আসতে পারি এবং আগামী দিনে আমরা এইভাবে 3 স্টেপসকে আরও সর্বোচ্চ মানে উচ্চ শিরে যাতে নিয়ে যেতে পারি, সেই তোমাদের ভালোবাসা সেই পাথে করে আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ। স্যারকে এবার আমরা তো এতক্ষণ সাম্রাজ্যের যে রাজা তার সাথে আমরা কথা বললাম, এবার আমরা 3 স্টেপস এভিয়েশনের সিইও রাকেশ উপাধ্যায়ের সঙ্গে কথা বলে নেব। আজকে গোটা দিনের কি প্ল্যান? গোটা দিনে অনেকখানা প্ল্যান, অনেক মজার দিন। সরস্বতী পূজা অ্যাজ উই নো, ভ্যালেন্টাইন ডে অফ ওয়েস্ট বেঙ্গল, তারপরে আমাদের অফিসের ইনাগুরেশন। সো দুটো একটা আমাদের একটু আমরা খুব হর্ষিত অ্যান্ড উই আর ভেরি হ্যাপি দ্যাট অন সাচ এ ডে উই আর ইনাগুরেটিং আর ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউটস ইন ইন্ডিয়া, ওয়ান অফ দ্য বেস্ট সেটআপস। সো খুব খুশি, অনেক শুভেচ্ছা সবাইকে অ্যান্ড এনজয় দ্য ডে। শিনার কাছে আমার একটা প্রশ্ন, গোটা দিন কিভাবে কাটলো? सुबह सुबह दिन एक्साइटमेंट के साथ स्टार्ट हुआ कि क्या होगा, वेटिंग फॉर द इनॉग्रेशन। इस दिन का बहुत महीनों से इंतज़ार था, बहुत वेट के बाद ये ऑफिस रेडी हुआ है। ऊपर से बहुत अच्छा दिन हम लोगों ने चूज़ किया है इसके इनॉग्रेशन के लिए। आज सरस्वती पूजा भी है, एकेडमिक से रिलेटेड ये इंस्टीट्यूट है, तो दोनों बहुत अच्छे से सिंक्रोनाइज कर रहे हैं आपस में। पूजा वगैरह ख़त्म करके अब शाम में हल्का फुल्का पार्टी करेंगे ऑफिस को लेके। बहुत एक्साइटमेंट है, वी आर होपिंग फॉर द बेस्ट। दिस इज़ द बेस्ट सेटअप दैट वी हैव इन इंडिया, बेस्ट इंफ्रास्ट्रक्चर। थैंक यू। এবার কথা বলে নেব এই যে এখানে যিনি পড়ান আর কি, ফ্যাকাল্টির সঙ্গে কথা বলে নেব। গোটা দিন কিভাবে, অন্য দিন তো স্টুডেন্টদের সঙ্গে মানে কাটানো হয়, আর আজকে পুজো একটা, তো পুজো কিভাবে কাটাচ্ছে? দেখুন, সরস্বতী পুজো মানে আমরা জানি যে ইনি বিদ্যার দেবী, ঠিক আছে? তো আমাদের এই একাডেমিক্সটা এই দিনে উদ্বোধন হচ্ছে, এটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয়। আর তার উপর আমরা সবাই জানি যে ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয় এটা ওয়েস্ট বেঙ্গলে, আমরা বাঙালিরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করি সরস্বতী পুজোটাকে। তো সেটারও একটা আনন্দ থাকে মানুষের মনে। আর এটা যেহেতু একটা একাডেমি, সেহেতু এখানে সরস্বতী পুজোটা অত্যন্ত খুবই সুন্দর একটা বিষয়। আর পার্সোনালি আমি কিভাবে কাটাচ্ছি, আমি সকাল থেকে ছাত্রছাত্রীদের সাথে, ছাত্রছাত্রীরা খুব সুন্দর এথনিক জামাকাপড় পরে এসছে, ভীষণ সুন্দর একটা অন্যদিন একটা অন্য লুকে দেখি, আজকে তাদের একটা অন্য লুকে দেখছি। আর এখানে আমরাও বিভিন্ন রকম পোশাকে রয়েছি, আজকে সবাই শাড়িতে রয়েছি, তো এটা একটা অন্য অনুভূতি। আর এবার আমি চলে আসবো শালিনীর কাছে। স্টুডেন্টরা চিনতে পারছে ম্যামকে, অন্যদিন তো একদম একটা কর্পোরেট লুকে দেখে, আর আজকে একদম শাড়ি টাড়ি পরে একটা অন্য লুক। তো স্টুডেন্টরা কি বলছে, চেনা যাচ্ছে? आज जैसे कि सरस्वती पूजा है प्लस इनॉग्रेशन है, जैसे सब लोग ने कहा है कि ये सबसे बेस्ट इंस्टीट्यूट है इंडिया का, तो आई फील वेरी प्राउड टू बी अ पार्ट ऑफ दिस टीम। एंड ऑफ कोर्स एथनिक पहन के आना है या दूसरे लुक में आना है, एंड इनॉग्रेशन है प्लस सरस्वती पूजा है, तो आई विश एवरीबडी अ वेरी हैप्पी सरस्वती पूजा एंड ऑल इज गुड। এবারে আরেকজনের কাছে আমি চলে যাব, সেও কিন্তু পড়ায়, মানে দেখতে কিন্তু স্টুডেন্ট মনে হলেও সেও কিন্তু ফ্যাকাল্টি, কেউ গুলিয়ে ফেলবেন না। গোটা দিন তো পুজো করে কাটছে সকালবেলা থেকে, এবারে পুজোর এখান থেকে বেরিয়ে কি প্ল্যান আছে? यहाँ से निकल के अभी ऐसा कुछ नहीं है, हम लोग सब लोग ऑफिस, सिंस आज बहुत एक स्पेशल डे है, सरस्वती पूजा है, बट देन ऑन दिस स्पेशल डे हमारा इस ऑफिस का इनॉग्रेशन हुआ है। सो येस, वी हैव प्लान्स आफ्टर पूजा, हम लोग सब लोग मिलकर यहाँ पे ही सेलिब्रेट करेंगे, बिकॉज अगेन as we all can see the infrastructure which we have planned for the candidates, ये एक बहुत बड़ा प्रोजेक्ट रहा है for सिन्हा ग्रुप्स। सो अगेन यहाँ पे हम लोग बेसिकली सरस्वती पूजा तो सेलिब्रेट कर रहे हैं, एंड टुडे दैट्स हाउ वी विल बी सेलिब्रेटिंग। सो लेट्स सी, फ्रॉम टुमारो ऑनवर्ड्स वी आर प्लानिंग टू स्टार्ट वर्किंग इन दिस प्लेस इटसेल्फ, सो वी ऑल आर वेरी एक्साइटेड। আর সকাল থেকে ঠিক কি কি করা হয়েছে এখন অবধি, কি কি দায়িত্ব, গুরু দায়িত্ব এসছে? सिंस मॉर्निंग वी हैड लोड्स ऑफ रिस्पॉन्सिबिलिटीज़, क्योंकि हमारा था कि ये ऑफिस का इनॉग्रेशन होगा। सो सारे कैंडिडेट्स जितने भी स्टूडेंट्स हैं सबका यहाँ दो एक सरस्वती पूजा तो पढ़ाई तो नहीं हुई है, बट देन सबको एथनिक वेयर में आना था। वी हैड अ लॉट ऑफ एक्स्ट्रा करिकुलम एक्टिविटीज़, किसी ने गाना गाया, किसी ने डांस किया, सो वी हैड दोज करिकुलम एक्टिविटीज़ इटसेल्फ। एंड उसके बाद अब बस ये है, पूजा ख़त्म हुई है, एंड देन वील ऑल हैव आवर लंच, दैट्स ऑल। আপনাদের আরেকটা কথা বলে থাকি, এই যে ফ্যাকাল্টি দেখছেন শুধু পড়ান এমন কিন্তু নয়, খুব সুন্দর গানও করেন। তো আজ যেহেতু সরস্বতী পুজো, তাই আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো একটা গান গেয়ে দেওয়ার জন্য। খুব বাজে সময়, খুব বাজে রিকোয়েস্ট, ঠিক আছে। নবআনন্দে জাগো আজি, নবরবি কিরণে সুন্দর
প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নবমানন্দে জাগো আজি। একদম থ্রি স্টেপসের আজকের এই পুজোয় সবাই ভীষণ আনন্দে আছে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, সবাই ভীষণ আনন্দে আছে, প্রেমে আছে, এটা বোঝাই যাচ্ছে। এবং আরোহী নিউজের সমস্ত দর্শককে আরোহী টিম থেকে জানাই শুভেচ্ছা। ক্যামেরায় নিহার মণ্ডলের সঙ্গে অনামিকা ব্যানার্জি, আরোহী নিউজ, কলকাতা। ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলাম মিদ্দার শেষ যাত্রায় নামলো মানুষের ঢল। তাকে দেখতে শেষ মুহূর্তে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ, উপস্থিত ছিলেন বাম নেতারাও। সন্তান, স্ত্রী ও মাকে নিয়ে সংসার, পেট চালাতে ধার দেনা করে অটোর বন্দোবস্ত করেছিলেন মইদুল ইসলাম মিদ্দা। শুধু নিজের জন্য নয়, যুব প্রজন্মের চাকরির দাবিতে 11ই ফেব্রুয়ারি বামেদের নবান্ন অভিযানের পথে নেমেছিলেন তিনি। কলকাতার রাজপথ থেকে আর ফেরা হয়নি তার, ফিরেছে নিথর দেহ। নবান্ন অভিযান রুখতে বাম সমর্থকদের বিরুদ্ধে সেদিন জল কামান দেখেছিল পুলিশ, বেধড়ক লাঠিপেটা করা হয়েছিল তাদের। তাতেই কিডনি ক্ষতিগ্রস্ত হয়, ফুসফুসে জল জমে যায়, মৃত্যু হয় মইদুলের। বাম নেতৃত্বের দাবি তেমনটাই। মইদুলের মৃত্যুতে রাজ্য জুড়ে শোকের আবহ। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বাম কংগ্রেস নেতারা। মঙ্গলবার মইদুলের শেষ যাত্রায় হাজার হাজার বাম কর্মী সমর্থক সাধারণ মানুষ অংশ নেন। ছিলেন ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভয় মুখোপাধ্যায়, রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র, ডিওয়াইএফআই এর সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় প্রমুখ। মইদুলের পরিবারের পাশে তারা আছেন, থাকবেন বলে জানান নেতারা। এরা কমরেড, তো কমরেড মানে আমাদের একটা পরিবার। আমরা বলেছি যে আমরা সর্বতোভাবে এই পরিবারটার পাশে থাকবো। ওই একবার কিছু ওই তৃণমূল বিজেপির মতো কিছু দিয়ে দিলাম আর একটা গিমিক তৈরি করলাম, এরকম রাজনীতি আমরা করি না। আমাদের কমরেড আমাদের সম্পদ। আমরা বলেছি যে আমার পরিবার যদি খেতে পায় তাহলে মইদুলের পরিবারও খেতে পাবে, নাহলে ডিওয়াইএফআই করার কোনো মানে হয় না। মইদুলকে শেষবার দেখার জন্য কাতারে কাতারে লোক এসেছিল চোরাকল গ্রামে। সকলেই চাইছিলেন একবার তাকে দেখতে। তবে মইদুলের দেহ নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ করেন তাঁরই এক বন্ধু মুজিবুর রহমান। তার দাবি, গরিব পরিবারটির পাশে দাঁড়ানোই এই মুহূর্তে বড় কথা, সেটাই নেতারা ভাবুক। গতকাল বাঁকুড়া জেলার প্রাক্তন সিপিআইএম এর প্রাক্তন সম্পাদক তথা কেন্দ্র কমিটির মেম্বার অমিয় পাত্র সাহেব এসেছিলেন। ওনাকে আমরা বারবার জিজ্ঞাসা করেছি আপনারা এই ফ্যামিলিটার জন্য কি ভাবছেন, উনি কিন্তু আমাদেরকে এড়িয়ে গেছেন। আর এদিকে মইদুল ইসলামের ডেড বডি নিয়ে বা মইদুল ইসলামের মৃতদেহকে সামনে রেখে সারা পশ্চিমবাংলায় রাজনীতি হচ্ছে। তো রাজনীতির জায়গায় থাক, কিন্তু এই ফ্যামিলিটার জন্য কিছু করা হোক। আমাদের দাবি যে মইদুল ইসলামের পরিবার যে চাকরিটা আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এটা দেওয়া হোক, আর্থিক সাহায্য করা হোক, এবং যে দলের জন্য গেছিল তারা কি প্রতিশ্রুতি দিচ্ছে, তারা কি এই ফ্যামিলিটার পাশে দাঁড়াচ্ছে, এটাও দেখা হোক। মইদুলের শেষকৃত্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাজির ছিল পুলিশ বাহিনী। গ্রামের লোকজন কাঁধে করে তার দেহ নিয়ে যান। মাঠে গিয়ে ধর্মীয় রীতিনীতি পালন করে মইদুলের দেহ সমাধিস্থ হয়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। মইদুল ইসলাম মিদ্দার মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। যে বাংলার বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করা হোক, বাংলার বেকার যুবকদের রোজগার দেওয়ার ব্যবস্থা করা হোক,
বাংলার মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করতে চাই, এটার মধ্যে কোন রাজনৈতিক অন্যায় আছে যে তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো? বাংলার মুখ্যমন্ত্রী তদন্ত শুরু করে দিয়েছেন, তদন্তের পরিণামও তিনি বলে দিয়েছেন যে কেন মৃত্যু হলো এখনো পরিষ্কার নয়। তিনি বলে দিয়েছেন মৃত্যুর আগে কোথায় ছিল সেটা তিনি জানতে চান। অর্থাৎ এখন থেকেই এই তদন্ত ধামাচাপা দেওয়ার ব্যবস্থা বাংলার মুখ্যমন্ত্রী নিজেই করে দিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী নিজে প্রমাণ করে দিলেন বাংলায় অভাব আছে, দারিদ্র আছে, খাবারের সংকট আছে। 10 বছর ধরে বাংলার মানুষকে তিনি কি দিলেন যে আজ 10 বছর পর যখন ভোট করতে যাচ্ছেন তখন তাকে 5 টাকার খাবার দিতে হচ্ছে? বাঙালিকে কাঙালি করে রাখতে চান বাংলার মুখ্যমন্ত্রী, এটাই তার প্রমাণ। বাঙালি আপনার কাছে কাঙালি হয়ে থাকতে চায় না, নিজের মর্যাদায় রোজগার করে সে মর্যাদার সঙ্গে নিজের সংসার চালাতে চাই। আপনার কাছে ভিক্ষা যেতে যাবে কেন? আপনি তো বাংলার মানুষকে ভিখারি বানিয়েছেন, তাই আপনি মনে করেন বাংলার এই ভিখারি মানুষগুলোকে 5 টাকায় চাল ভাত দেব, তার সঙ্গে ডিম দেবে নাকি আবার অনেক কিছু দেবে? কারণ ভোট এসছে, এখন অনেক কিছু পাওয়া যাবে, ভোটের আগে সব কিছু পাওয়া যায়। এখন আমাদের দেশে কথা আছে না যে জামাই ষষ্ঠী, এখন জামাই ষষ্ঠীতে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার কাছে জামাই হচ্ছে বাংলার ভোটার, তাদেরকে খুশি করতে সব কিছু করবে, কিন্তু জামাই ষষ্ঠীর দিনে যে খাতিরটা হয় জামাইয়ের, সারা বছর সে খাতির হয় না, এটা আমি আপনি সবাই জানি। তো দিদির এখন জামাই ষষ্ঠীর উৎসবে নেমেছেন। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণে ইকো পার্কে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং প্রাতঃভ্রমণে এসে সেখান থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। বাড়ছে হ্যাঁ, হসপিটালে তুমি এড্রেসে ছিলে? হ্যাঁ, সেটা তোর কপালে ওটাই আছে। দিদির পিছনে খাবি? দিদি যদি বইলো ওই ডিম ভাত না, ব্রিগেডের মানে ডিম ভাত বানিয়ে রাখবে যদি তুই। দেখুন, মৃত্যু তো খুবই দুর্ভাগ্যজনক। রাজনীতি আন্দোলন, লাঠি কাঠি, মৃত্যুটা নতুন কিছু না। আমাদের 135 জন মারা গেছে, খুন করা হয়েছে। তখন কিন্তু কোনো আন্দোলনে কোনো চাকরির কথা কেউ বলেনি। আমাদের কর্মীদের দায়িত্ব আমরা নিয়েছি। এই যে আর আন্দোলনকে করানো হচ্ছে, তার লাভ তোলা হচ্ছে, চাকরি দেওয়া হচ্ছে, এর পিছনে একটা সূক্ষ্ম রাজনীতি আছে। সিপিএম কংগ্রেসকে দিয়ে আন্দোলন করানো, লাঠি চালানো, প্রচার করা, কর্মী মারা গেছে, এটা খুবই দুর্ভাগ্যের। সঙ্গে সঙ্গে চাকরি দেওয়া, আমার জানা নেই টিএমসির যারা মারা গেছেন তার পরিজনকে চাকরি দেওয়া হয়েছে কিনা। কর্মীর মা, তাকে ঘরে ঢুকে কেউ খুন করে গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, কিন্তু কি কারণে এই খুন তা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে ইতিমধ্যে। মঙ্গলবার ভোররাতে শোয়ার ঘর থেকে উদ্ধার হলো বৃদ্ধার রক্তাক্ত দেহ। মৃতের নাম বাতাসী বর্মন, বয়স 70। রায়গঞ্জের 11 নম্বর বীরঘই গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রামে ঘটে ঘটনাটি। বৃদ্ধার এক ছেলে এসআই। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। প্রাথমিকভাবে অনুমান ভারী কোনো কিছু দিয়ে আঘাতের ফলে মারা যান বাতাসী বর্মন। অভিযোগের তীর বৃদ্ধার নাতি শঙ্কর বর্মনের দিকে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বৃদ্ধার এক ছেলে বাগটুকরায় এসআই পদে কর্মরত। আজকে আমি যখন বাজার করতে গেছিলাম, তখন বাড়ি ফেরার পথে শুনলাম যে এরকম অ্যাটেম্প টু মার্ডার হয়েছে। গিয়ে দেখলাম যে সত্যিকারই মার্ডার হয়েছে। কে বা কারা মারছে সেটা আমি বুঝতে পারলাম না। তো স্যার আসলাম থানা থেকে, গিয়ে দেখলাম যে খুব দুঃখজনক। এটা স্বাভাবিক, বুঝতে হবে। যারই ক্ষেত্রে হোক, একটা মা বলে মৃত্যু হলো। তো তখন স্যার গেলো, স্যারকে বললাম স্যার যে করে হোক এটা ইনকোয়ারি আপনার উপর দায়িত্ব ছেড়ে দিলাম, আপনারা যে করে হোক আসামিটাকে ধরতে হবে। স্যারটা বললো না আমরা ধরবো, তোমরা আমাদের একটু সময় দাও, বিশ্বাস করে রাখো। অভিযুক্ত বছর 24-এর শঙ্কর তার বাবার সঙ্গে চায়ের দোকানে কাজ করে। সন্দেহ রাতে ঠাকুমার ঘর থেকে টাকা নিতে গিয়েছিল, ধরা পড়ে যায় পালাতে গিয়ে এই ঘটনা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। ভয়াবহ বাস দুর্ঘটনা মধ্যপ্রদেশে। বাসে থাকা 54 জন সহ খাদে পড়ে গেল বাস চালক।
ভয়াবহ বাস দুর্ঘটনা মধ্যপ্রদেশে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে 30 ফুট নিচের খালে পড়ল যাত্রী বোঝাই বাস। মারা গিয়েছেন 45 জন। সকাল থেকে সন্ধে পর্যন্ত উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। সিন্ধি থেকে সাতনা যাচ্ছিল বাসটি। মঙ্গলবার সকাল 8:30 নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায় গভীর সারদা খালে। প্রচুর জল থাকায় বাস সহ ডুবে যান যাত্রীরা। 7 জন যাত্রী কোনো রকমে সাঁতরে উঠে পড়লেও মারা গিয়েছেন 45 জন। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় দুঃখ প্রকাশ করে মৃতদের পরিবারের জন্য 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। लगातार प्रशासन से और राहत के कार्यों में लगे हुए लोगों से मेरी चर्चा हो रही है। ये मेरे लिए अत्यंत दुखद है कि लगभग 18 शव अब तक निकाले जा चुके हैं। मन बहुत व्यथित और दुखी है। लगातार वह काम जारी है। दोनों मंत्री भी तुलसीराम सिलावट जी और रामखिलावन पटेल जी रवाना हो रहे हैं। पूरा प्रशासन, कलेक्टर, कमिश्नर, आईजी, एसपी, एसडीआरएफ की टीमें सभी लगे हुए हैं। हम जो बेहतर संभव है सब करने का प्रयास कर रहे हैं। इस दुखद घटना में, दुर्भाग्यपूर्ण घटना में जो हमारे भाई बहन नहीं रहे, उनके परिवार को 5 लाख रुपए की तात्कालिक सहायता, राहत प्रदान की जाएगी। অন্যদিকে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে ঘটে দুর্ঘটনা। খালপুর প্লাজার কাছে একটি ট্রাক টেম্পো ও 2টি এসইউভিতে পরপর ধাক্কা মারে। মারা যান এক প্রাণী চিকিৎসক ও তাঁর পরিবার সহ 6 জন। আহত আরও 5। ভিডিও রিপোর্ট আরোহী নিউজ। নির্বাচনের আগেই পন্ডিচেরিতে সংখ্যাগরিষ্ঠতা হারালো কংগ্রেস। হাত শিবির থেকে ইস্তফা দিলেন 4 বিধায়ক। সেখানে বর্তমানে কংগ্রেস বিধায়ক রয়েছেন 11 জন। কিছুদিনের মধ্যে সেখানে রাহুল গান্ধী যাওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচনের ঠিক আগে সংখ্যালঘু হয়ে পড়ায় চিন্তা বেড়েছে কংগ্রেসের শিবিরে। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে কয়েকটি ম্যাচে ভারত পরাজিত হলেও এবারে কিন্তু সিরিজ জিতবে ভারত, তেমনটাই কিন্তু আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়। কাজে বেরোই তো, কাজ করছি তো, অফিস যাই, আহমেদাবাদ টেস্টে যাবো। আইপিএল অপশনে থাকবেন? না, অপশনে যাবো না, আহমেদাবাদ টেস্ট ম্যাচ যাবো। ইন্ডিয়া ফার্স্ট টেস্টটা হেরেছে, সেকেন্ড টেস্টটা অলমোস্ট মানে বোধহয় 9 উইকেট উইকেট মানে সিগনিফিকেন্ট, মানে ইটস এ গ্রেট কামব্যাক। ইন্ডিয়াকে হারানো ইজ নট ইজি। একটা টেস্ট হয়তো হারতে পারে, কিন্তু সিরিজ হারানো ইজ নট ইজি। যদি এখনো 2টো টেস্ট বাকি আছে, ইটস এক্সপেক্টেড। নিউজ@9 এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আরবি নিউজের ফেসবুক এবং ইউটিউব